আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং আমার ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। এটি হচ্ছে, দেখো এখানে একটি কোষ দেওয়া আছে, তড়িৎ বিশ্লেষ্য কোষ। উদ্দীপকের চিত্র মতে, মানে এই চিত্রতে 1 ঘন্টা যাবৎ 3.0 অ্যাম্পিয়ার মাত্রার তড়িৎ চালনা শেষে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ঘনমাত্রাটা কত হবে। তার মানে যদি আমরা 1 ঘন্টা বিদ্যুৎ চালনা করি এখানে, তাহলে কি পরিমাণ ঘনমাত্রা পরিবর্তন হবে। দেখো এখানে 1 মোলার ঘনমাত্রা কিন্তু দেওয়া আছে। তার মানে বুঝতে হবে যে আমাদের পরবর্তী যে ঘনমাত্রাটা হবে তড়িৎ বিশ্লেষণের পর, সেই ঘনমাত্রাটা আমাদের বের করতে হবে। তো এই ঘনমাত্রা বের করতে গেলে তড়িৎ বিশ্লেষণের পূর্বে দ্রবণের ভর লাগে এবং তড়িৎ বিশ্লেষণের পরে দ্রবণের আমাদের ভর বের করতে হয়। তাহলে তড়িৎ বিশ্লেষণের পূর্বে আমার দ্রবণের ভর বের করতে হলে দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে সেই মানগুলো আমরা আগে লিখে নিব। তো গ নম্বর প্রশ্নের সমাধান এখানে আমাদের আছে, এখানে আমাদের যে মানগুলো আছে সেই মানগুলো আগে আমাদের লিখতে হবে। তো এখানে ঘন্টা সময় দেওয়া আছে টি, 1 ঘন্টা, তাহলে এই ঘন্টাটাকে আমাদের কিসে নিতে হবে, সেকেন্ডে নিতে হবে। তাহলে 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। এবং এম্পিয়ার তড়িৎ প্রবাহের মান দেওয়া আছে এ 3.0 অ্যাম্পিয়ার। এখানে দেখো নিকেলের যোজনী বা হচ্ছে কি তুল্য সংখ্যা। দেখো নিকেলের এখানে কত আছে 2, তার মানে বোঝা যাচ্ছে যে নিকেলের যোজনী হচ্ছে 2, তাহলে তুল্য সংখ্যাটা হচ্ছে নিকেলের 2। এফ হচ্ছে ফ্যারাডের ধ্রুবক, ফ্যারাডের ধ্রুবকের মান হচ্ছে কত, 96,500 কুলম্ব। এম হচ্ছে আণবিক ভর, কার আণবিক ভর, এই যে নিকেলের আণবিক ভর কত, নিকেলের আণবিক ভর হচ্ছে 58.7 গ্রাম। আর এখানে দেখো এই পাত্রের মধ্যে আমাদের দেওয়া আছে কি ঘনমাত্রা এস 1 মোলার, আয়তনটা দেওয়া আছে কত, আয়তন ভি আছে 450 মিলিলিটার, এইটুকুই মান আমাদের আছে। তো আমরা বললাম যে তড়িৎ বিশ্লেষণের পূর্বে আগে দ্রবণের ঘনমাত্রা বের করতে হবে। যেহেতু বলতে তড়িৎ বিশ্লেষণের করলে দ্রবণটি চালনা করে যদি এত মাত্রা তড়িৎ চালনা করে শেষে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটির ঘনমাত্রা কত হবে, তার মানে এখানে ঘনমাত্রাটা পরিবর্তিত হয়ে যাবে। তো পরিবর্তিত ঘনমাত্রার জন্য আমাদের লিখতে হবে কি, যে আগে তড়িৎ বিশ্লেষণের পূর্বে দ্রবণে কি পরিমাণ ভর ছিল। তাহলে আমরা লিখব যে তড়িৎ বিশ্লেষণের পূর্বে তড়িৎ বিশ্লেষণের পূর্বে হচ্ছে W=SMV/1000। এই সূত্রের সাথে আমরা অনেকেই পরিচিত, আমরা 9 থেকে এই সূত্র দিয়ে অঙ্ক করে আসতেছি। 1000, এইচ হচ্ছে ঘনমাত্রা কত 1, এম হচ্ছে আণবিক ভর 58.7, ভি হচ্ছে আয়তন 450। তো দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 58.7 গুণন 450, কারণ 1 দিয়ে কি গুণ করব, 450 ভাগ 1000, 26.42 গ্রাম। এই পরিমাণ ভরটা কোথা থেকে আমাদের আসে, যে এই ভরটা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণের পূর্বে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে তড়িৎ বিশ্লেষণের পর তাহলে তড়িৎ বিশ্লেষণের পর হলে আমাদের একটা সূত্র সব থেকে বেশি, W=MIT/T
ইএফ, এই সূত্রটা দিয়ে আমাদের সব থেকে বেশি ম্যাথ সমাধান করতে হবে, অর্থাৎ W=MIT/EF, এই সূত্র দিয়ে আমরা সব থেকে বেশি অঙ্ক করব। তাহলে এম এর মান কত দেখো, এম আণবিক ভর কত 58.7, আই কত 3 এম্পিয়ার, টি কত 3600 সেকেন্ড, ই হচ্ছে কত 2, তুল্য সংখ্যা হচ্ছে তার 2, আর এফ হচ্ছে 96,500। আমরা যদি ক্যালকুলেশন করি 58.7 গুণন 3 গুণন 3600 ভাগ 2 গুণন 96,500, 2 গুণন 96,500 ক্যালকুলেশন করলে আসে আমাদের 3.28 গ্রাম। এই যে আমাদের কী করলাম, যে তড়িৎ বিশ্লেষণের পূর্বে মান বের করলাম, আর একটা তড়িৎ বিশ্লেষণের পরে আমরা মান বের করে নিলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে দ্রবণে তড়িৎ বিশ্লেষণ কতটুকু পদার্থ আমাদের জমা থাকবে, তাহলে অবশিষ্ট পরিমাণ, অবশিষ্ট মানটা কত আমাদের ওটা লিখতে হবে। W তাহলে বড়টা থেকে ছোট আমাদের বাদ দিয়ে দিতে হবে, 26.42 মাইনাস 3.82 গ্রাম অবশিষ্ট দ্রব্যের পরিমাণ। তাহলে 26.42 মাইনাস 3.82, তো আসে 22.6। এত গ্রাম আমাদের দ্রবণের মধ্যে অবশিষ্ট থেকে যায়। তাহলে এই অবশিষ্ট নিয়ে আমাদের কি বার করতে হবে, দ্রবণের ঘনমাত্রা বার করতে হবে। আবার W আমরা জানি SM/V/1000, তাহলে এখান থেকে যদি আমরা এস এর মানটা বের করে নেই, তাহলে S আমরা লিখতে পারি কি 1000 W/, দেখো এটা এখানে আসলো, আর এটার সাথে এটা যদি গুণ হয়ে যায় তাহলে কি এমভি থাকে, এমভি এখানে আসে, এমভি গুণ আছে, তাহলে এই এমভিটা পার করে দিলে হয় কি ভাগ হয়ে যায়। তো 1000 ঠিক থাকলো, ডাব্লু হচ্ছে কত, এই যে 22.6 যেটা অবশিষ্ট থাকলো সেটা আমরা নিয়ে নিব, আর এম হচ্ছে 450, আর ভি হচ্ছে এম হচ্ছে 58.7 গুণন ভি হচ্ছে 450। তো ক্যালকুলেশন যদি আমরা করি এখন, তো 1000 গুণন 22.6 ভাগ 450 গুণন 58.7, তো ক্যালকুলেশন করলে আসে 0.86 মোল, 0.86 মোল। অর্থাৎ ক্যালকুলেশনটা তোমরা আবার চেক করে নিবা। তো যদি এরকম প্রশ্ন থাকে যে দ্রবণের ঘনমাত্রা কীরকম হবে, তার মানে তোমাদের বলতেছে যে পরিবর্তিত ঘনমাত্রাটা তোমাদের বের করতে হবে। তো আমাদের পরবর্তী যে ঘনমাত্রাটা কত হবে তা এভাবে আমরা বের করতে পারি। তাহলে তড়িৎ বিশ্লেষণ যদি কি করি, যে এখন প্রশ্ন হচ্ছে যদি উদ্দীপকের চিত্রের মধ্যে 1 ঘন্টা যাবৎ 3 অ্যাম্পিয়ার মাত্রার তড়িৎ চালনার শেষে তড়িৎ দ্রবণের ঘনমাত্রা কত হবে, 0.86 মোলার তার ঘনমাত্রা হবে, 0.86 মোলার ঘনমাত্রাটা চলে আসবে। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি, দেখো আমাদের এখানে বলছে যে উদ্দীপকের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটিকে দীর্ঘদিন দস্তার পাতে সংরক্ষণ সম্ভব হবে কি না, দীর্ঘদিন আমরা দস্তার পাতে সংরক্ষণ করতে পারবো কি না তার একটা মান বের করতে বলছে। তাহলে এখানে কার মধ্যে সংরক্ষণ করতে বলছে, দস্তার পাত্র সবসময় অ্যানোড হয়, তাহলে জিঙ্ক এখানে অ্যানোড আর নিকেল এখানে কি ক্যাথোড। তাহলে আমরা একটা সূত্র জানি, যে আমরা জানি ঘ নম্বর অঙ্কটা খুব ছোট হবে, দেখো ই নট সেল ই নট অ্যানোড
ই নট ক্যাথোড রেড, ই নট অ্যানোড অক্স, ই নট ক্যাথোড। তার মানে লাগবে কি অ্যানোড আর ক্যাথোড লাগবে। তো আমরা বললাম পাত্র সবসময় কি হয়, পাত্র সবসময় অ্যানোড হয়। তাহলে কার পাত্র? জিঙ্কের পাত্র। দস্তা বা জস্তাকে বলা হচ্ছে জিঙ্ক। তাহলে জিঙ্কের পাত্রে, তাহলে এখানে দেওয়া আছে দেখো ই নট জিঙ্ক 2 প্লাস, জিঙ্কের মানটা দেওয়া আছে মাইনাস 0.25 দেওয়া আছে, 0.25 দেওয়া আছে। তো দেখো তো এটা যদি অ্যানোড হয়, অ্যানোডে কি হয়? জারণ হয়। অ্যানোডে জারণ, অ্যানোডে কি? অ্যানোডে জারণ হয়। তো অ্যানোডে যদি জারণ হয়, দেখো তো জারণ মান বাড়লে জারণ হয়, জারণ মান কমলে বিজারণ হয়। 2 আছে এখানে, দেখো তো 2 থেকে কিসে পরিণত হয়? 0 হচ্ছে না, তাহলে জারণ মান কমে গেছে না? তো জারণ মান যদি কমে যায় তাহলে বিজারণ হয়। তার মানে এটা দেওয়া আছে কি বিজারণ মান দেওয়া আছে, আমাদের বার করতে হবে কি জারণ মান প্রয়োজন। তাহলে জারণ মান বের করতে হলে কি লিখতে হবে? ই নট, তাহলে জিঙ্ককে প্রথমে লিখে আমরা কি করব? জিঙ্ক 2 প্লাস করে দিব। তাহলে কি হবে? জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, তাহলে 0 থেকে 2 হলো, বাড়লো, জারণ মান বাড়লো। তাহলে জারণ মান বাড়লে কি হয়? জারণ হয়। তখন মাইনাসের মানটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তখন 0.25 ভোল্টেজটা লিখবো। পরেরটা দেখো, তাহলে নিকেল ই নট নিকেল, তো নিকেল 2 প্লাস নিকেল, তাহলে তো নিকেলে কি হবে? ক্যাথোড হিসাবে কাজ করবে। যেহেতু জিঙ্ক আমাদের অ্যানোড হিসাবে কাজ করছে, নিকেল আমাদের কী হিসাবে কাজ করবে? ক্যাথোড হিসাবেই কাজ করবে। তো ঠিকই আছে যে ক্যাথোডে হয় বিজারণ, তাহলে 2 থেকে 0-তে হচ্ছে, তাহলে জারণ মানটা কমছে, তাহলে এটা হয়ে যাবে কি বিজারণ হবে। তো আমাদের বিজারণ মান ঠিকই আছে, তাহলে আমরা মাইনাস 0.76 এটাই লিখবো। তো এখন দেখো আমরা এখানে মানগুলা বসাই দেবো। তো ই নট জিঙ্ক 2 প্লাস প্লাস ই নট নিকেল 2 প্লাস নিকেল, তো আমরা মান বসাই দেই 0.25 যোগ মাইনাস 0.76, তো 0.25 প্লাস মাইনাস মাইনাস 0.76। তো আমরা এখন ক্যালকুলেশন করব 0.25 মাইনাস 0.76। তো দেখো এখানে মাইনাস কত আসলো? মাইনাস 0.51 ভোল্টেজ। তো ই নট সেলের মানটা কি আসছে? ঋণাত্মক আসছে। তাহলে ই নট সেলের মানটা 0 থেকে কি 0 থেকে ছোট, অর্থাৎ ঋণাত্মক। এটা যদি হয় তাহলে ঋণাত্মক মান বেরোলো কি প্রমাণ অবস্থায় ঋণাত্মক মান হলো। যদি ঋণাত্মক মান হয় বিক্রিয়াটা কি হবে না? বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে না, স্বতঃস্ফূর্ত হবে না, অর্থাৎ বিক্রিয়া নিজে নিজে সংগঠিত হতে পারবে না। অর্থাৎ বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত না হয় তাহলে বিক্রিয়া সংগঠিত হবে না, তাহলে পাত্রে অনেকদিন সংরক্ষণ করা যাবে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটিকে, যেহেতু বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না, তাই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটিকে দীর্ঘদিন দস্তার সংরক্ষণ করা যাবে। এই ছিল আমাদের ঘ নম্বর প্রশ্ন। এটা একটি বোর্ডের প্রশ্ন, 2023 সালে ময়মনসিংহ বোর্ডে এই প্রশ্নটি আসছিল। তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো।